আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত এমআইইউ ক্যাম্পাস টিভির জুলাই স্মৃতিচারণমূলক আয়োজন ৩৬ জুলাই রিকল অনুষ্ঠানে। আজকে এমআইইউ ক্যাম্পাস টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। জুমা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জুলাই নিয়ে আমাদের অনেক ধরনের স্মৃতি আছে। বাংলাদেশের আপামর জনসাধারণ আত্মত্যাগ করেছে। তো এটা আসলে একটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়। সেখানে এটা আসলে কখন আপনারা বুঝতে পারলেন যে এটা আসলে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নাই, এটা একটা গণঅভ্যুত্থানে রূপ নিচ্ছে? এই ফিল্ডটা প্রথম হয় মূলত 14 জুলাই। ঢাকা ইউনিভার্সিটি যখন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, 5ই জুন প্রথম শুরু হয়েছিল। সেদিন প্রথম রাজুতে কর্মসূচি ছিল। এরপরে জুনের শেষ দিকে এবং জুলাইয়ের 1 তারিখ থেকে একদম লাগাতার শাহবাগ অবস্থান, বাংলা ব্লকের ইত্যাদি কর্মসূচি চলছিল। তো সেটার মধ্যে যখন 14 জুলাই ঢাকা ইউনিভার্সিটির সব শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলা হলো, তার রিয়েকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে স্লোগান হলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার। তারপরে মেয়েরা যখন হল থেকে একেবারে তালা ভেঙে বের হয়ে চলে আসলো, তখন মনে হলো যে একটা কিছু হতে যাচ্ছে। তো সেদিন যখন আমি তখন হলে থাকি না, আমি তখন বাসায় থাকি, যেহেতু তখন তো গণরুম গেস্ট রুমের বিভিন্ন কালচার ছিল। তো এই ব্যাপারটা আসলে আমি কখনোই মেনে নিতে পারতাম না যে যেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, আমি আমার মেধা যোগ্যতা জোরে চান্স পেয়েছি, কিন্তু আমাকে হলে থাকা আমার নৈতিক অধিকার, আমার রাইট, সেখানে আমাকে একজনের তুষামদি করে, কাউকে আপু ডেকে, কাউকে ভাই ডেকে তাদের প্রোগ্রামে আমাকে যেতে হবে, সেভাবে আমাকে আমার সিট নিশ্চিত করতে হবে, আমার কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি আমি। সেজন্য আমি কখনোই হলে থাকিনি আওয়ামী পিরিয়ডে। তো আমি বাইরে থাকতাম, কিন্তু আমি একদম হলের পাশেই থাকতাম। তো তখন যখন মেয়েরা বের হচ্ছিল, তো আমার বাসা একদম পাশাপাশি, তখন আরও একজন আপু আমাদের রুমে ঢাবির ছিলেন। তো আপুকে বললাম যে আপু চলেন আমরাও বের হই। তখন মেয়েদের সাথে সাথে আমরাও ভিসি চত্বরে আসি। সেখানে স্লোগান হচ্ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্বৈরাচার শব্দ শোনার পর আমার মনে হয় আমি কোনো খুব অমৃত বাণী শুনছি এমন মনে হলো যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে, তাও আবার আওয়ামী লীগ ছাত্রলীগের ঘাঁটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তখন মনে হলো যে এখানে আর এটা কোটার মধ্যে নাই, এটা এখন যাবে সামনে, কিছু একটা হবে। হ্যাঁ। তো সেখানে তো আমরা দেখলাম আসলে অবিশ্বাস্যভাবে যে নারীদের যে অংশগ্রহণ, বিশেষ করে ছাত্রীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো অবশ্যই এই যে নারীদের যে অবদান, হ্যাঁ, এই ব্যাপারে অবদান কতটুকু রেখেছে এবং জুলাই পরবর্তী সময়ে এসে এই নারীদেরকে আসলে মূল্যায়নের ক্ষেত্রে কতটুকু আমরা করতে পারছি আসলে? আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে কারণ এখানে নারীদের যে অংশগ্রহণ, এখানে যেমন হিজাব পরা নারী ছিল, আবার জিন্স টি শার্ট পরা নারীও ছিল। আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগরের সেই ছবিটা জুলাইয়ের সবচেয়ে আইকনিক ছবি। সেখানে সকল ঘরানার নারীরা এখানে এসে এই আন্দোলনকে যেভাবে রাজাকার, জঙ্গিবাদ ইত্যাদি ট্যাগ দেওয়ার চেষ্টা চলেছে, সেই বয়ানগুলোকে আসলে নস্যাৎ করে দিয়েছিল। এবং শুধুমাত্র স্টুডেন্টরা বা তরুণীরা নেমেছে এমন না, একদম ঘরের মধ্যে যেই মায়েরা, গৃহিণী যারা আছে, যারা চাকরিজীবী আছে, হিজড়া জনগোষ্ঠী পর্যন্ত এই জায়গায় এনগেজড হয়েছিল। তারা নেমে বলল যে তোমাদেরকে পানি খাওয়াতে পেরেও আমি শান্তি পাচ্ছি। তারপর মা বলছে যে যাও, তোমাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দিলাম। তো এই ব্যাপারগুলো যদি না ঘটতো, জুলাই তো আসলে সম্ভব ছিল না। সেখানে জুলাইয়ের পরে যে নারীরা এখনো পর্যন্ত এত বিদ্বেষ, এত সাইবার বুলিং, এত নিজেদের একটা ট্রমাটিক লাইফের মধ্যে চলে যাওয়ার পরেও তারা তাদের যে প্রাপ্য সেটা বুঝে পায়নি। কিন্তু আমরা নারীরা তো আসলে কোনো প্রাপ্য পাওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি, কিন্তু এটা দরকার ছিল, এটা তাদের রেসপন্সিবিলিটি ছিল যারা এখন ক্ষমতায় বসেছে, তারা নারীদের যে ন্যায্য পাওনা, ন্যায্য হিস্সা সেটা বুঝিয়ে দেওয়া। তারা বুঝিয়ে দেয়নি মানে যে কখনো দেশের প্রয়োজন হলে নারীরা আবার নামবে না, ব্যাপারটা এমন নয়। নারীরা আবার নামবে, কিন্তু এই যে আমরা আমাদের বিপরীতে যারা দাঁড়িয়ে থাকে নেতা হয়, তাদেরকে আর বিশ্বাস করবো কিনা সেটা একটা প্রশ্ন আর কি। জুলাই যে প্রত্যাশা ছিল আসলে একটা রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তন কতটুকু দেখছেন?
পরিবর্তন বলতে আমি আমি আমার জায়গা থেকে মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরিবর্তন হলো শুধুমাত্র হাসিনা চলে যাওয়া এবং কথা বলার স্বাধীনতা দেওয়া। এর বাইরে অন্য কোনো কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি, স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসেনি, রাজনীতিতে কোনো পরিবর্তন আসেনি, মানুষের চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসেনি। শুধু হাসিনা পালিয়ে গিয়েছে, মানুষ তার যেভাবে গুম খুন হতো সেটার মিনিমাইজ হয়েছে, তার যে অপকর্মগুলো সে চালিয়ে যাচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে, এটুকুই। কারো কারো কাছে এটা ক্ষমতার পট পরিবর্তন শুধুমাত্র, কিন্তু আমাদের কাছে এটা আমাদের আমাদের জীবনে ঘটা সবচেয়ে পবিত্রতম ঘটনা। এটা নিয়ে আমাদের অনেক হতাশা আছে, কিন্তু কোনো আফসোস নেই। যেভাবে একটা শ্রেণী যেভাবে বুঝাতে চায় যে এই আন্দোলনে তো আমিও ছিলাম, আমিও বড় ভুল করে ফেলেছি, আমাদের এরকম কোনো আফসোস নেই। এটা শুধুমাত্র তারা করে যারা প্রত্যাশা করে, যারা হাসিনাকে একটু পছন্দ করে না, কিন্তু তারা এটাও প্রত্যাশা করেনি যে এতদিন ধরে হাসিনা যে কাজগুলো করতো, যেমন অনেক শ্রেণীর মানুষকে ইনহিউম্যান বানানো হতো, ডিহিউম্যানাইজ করা হতো, তাদেরকে মেন স্ট্রিমে কখনো আসতে দেওয়া হতো না, জঙ্গি নাটক সাজাতো, কাউকে কাউকে বিভিন্ন ট্যাগ দিয়ে মেরে ফেললে অন্য কেউ কথা বলতো না, এগুলোর কিন্তু সহযোগী আমাদের একটা ঘরানা ছিল। তারা যখন জুলাইতে আসে, তারা আসে কারণ হাসিনার সাথে তাদেরও কিছু বিরোধ ছিল, মতই ছিল, সে জায়গা থেকে তারা জুলাই পার্টিসিপেট করেছে। কিন্তু জুলাই হয়ে যাওয়ার পর তারা যখন দেখলো এই যে তাদের যে মানুষগুলোকে তারা ইনহিউম্যান বানাতে সাহায্য করেছে, ডিহিউম্যানাইজ করে গিয়েছে, সেই মানুষগুলোর ভয়েসটা একটু বেশি হচ্ছে, ভয়েসগুলো মেইন স্ট্রিম হচ্ছে, তখন আবার তারা বলতে শুরু করেছে যে জুলাই করে তো ভুল করেছি। তো আমরা যারা মজলুম ছিলাম, বাংলাদেশের আপামর জনগণের কাছে আপনি জিজ্ঞেস করেন, তারা কেউ এটা নিয়ে আফসোস করে না। তাদের একটা হতাশার জায়গা যে তারা যেভাবে চেয়েছিল সে বাংলাদেশ আসেনি। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ পেতে আসলে আরো বহু দেরি। আমাদের বিজয় কক্ষিগত হয়ে গিয়েছে, আমাদের বিজয় একটা শ্রেণীর হাতে চলে গিয়েছে, কিন্তু আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি সেই স্বপ্নের বাংলাদেশের দেশে যেতে আমাদের যে একটা বিশাল সংগ্রামের পথ, সেই সংগ্রাম এখনো জারি আছে। আচ্ছা, তো আমরা নারীদের অবদানের কথা বলছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা তো 14 তারিখে বের হয়ে আসলেন, সেই যে জুমা বের হয়ে আসলো, তো তারপর হল মানে বন্ধ করে দেওয়া হলো, তো এরপর আসলে আপনারা কার্যক্রমগুলি কিভাবে এগিয়ে নিয়েছেন? আমি 14 তারিখের পরে 15 তারিখ আবার হচ্ছে আমাদের রাজুতে অবস্থান কর্মসূচি ছিল। তো স্বাভাবিকভাবেই সেদিন হচ্ছে আমাদের বাসায় ফিরতে বেশ রাত হয়, ওখানে কর্মসূচি শেষ করে। এরপরে আবার ভোরবেলা একটা খেলা ছিল, কোনো একটা ইউরো সম্ভবত ছিল, কোপা আমেরিকা বা ইউরো কিছু একটা। তো সেটার পরে হচ্ছে সকালবেলা আবার 12টায় আমাদেরকে ওখানে অবস্থান কর্মসূচি ছিল। তো স্বাভাবিকভাবে খুবই তখন রাগে একদম ফুঁসছি, ওই অবস্থায় গিয়ে বসলাম। তো এরপরে হচ্ছে আমাদের এর মধ্যে খবর আসে যে হলগুলোতে আসলে সংঘর্ষ হচ্ছে, যেখানে ছাত্রলীগ একজনকে হচ্ছে আহত করেছে। তো এটা শোনার পর আমরা হলপাড়ার দিকে পুরো মিছিল নিয়ে গেলাম। তো আমি কি মনে করে, আমি পেছন দিকেই ছিলাম, কিন্তু আমার কি মনে করে মানে খুবই এক ধরনের যে রাগ উঠে যাওয়া, হামলা হচ্ছে, আমি এখন মারবো, এই টাইপের একটা টেন্ডেন্সি চলে আসে। তো আমি হচ্ছে একদম সবার সামনে চলে যাই, একদম ব্যানারেরও সামনে চলে যাই। তো সেখানে আমার সাথে আমার আরো কয়েকজন জুনিয়র ছিল, তখন চিনতাম না, এখন চিনি। তো গিয়ে যখন দাঁড়ালাম তখন হচ্ছে ছাত্রলীগ ইর সাইড থেকে, মল চত্বরের ওইদিকে শেডোর সাইড থেকে তারা হচ্ছে ঢিল পাটকেল ছুটতে ছুটতে আসছিল। তো আমি আসলে খেয়াল করছিলাম না, হুট করে হচ্ছে দেখি যে আমার এবং আমার পাশের জন্য মাথায় ঢিলের বাড়ি পড়লো। তো আমরা প্রথমে ভাবলাম যে উপর থেকে কিছু পড়লো কিনা, ডাল ভেঙে পড়লো কিনা। উপর দিকে তাকিয়ে দেখি যে সামনে আসলে অনেকে ছুটতে ছুটতে আসতেছে। এখন আমার পেছনে যারা ছিল তারা সবাই ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু আমি ওই 20-30 জনের মধ্যে একদম স্টাক হয়ে আছি, এবং আমার পাশে যে মাইকটা যেটা ছিল, যেটা দিয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, সেটা আছে। ওরা একদম আমার সামনেই পুরো মাইকটা একদম ভেঙে তছনছ করে ফেললো। আর আমি ওখানে মাঝখানে দাঁড়িয়ে, আমি ওদের সামনে, আমি তো কিছু করতে পারছি না, আমি তো মারতে পারছি না, এত মানুষ, আমি ওদেরকে সমানে চিল্লাচিল্লি করতেছিলাম এবং তাদেরকে গালাগালি করতেছিলাম। কিন্তু কি মনে করে জানি ওরা আমার গায়ে হাত তোলেনি, কারণ আমি একাই একটা মেয়ে ছিলাম খুব সম্ভবত এই জন্য। কিন্তু বাকিদের তারা মারতে মারতে একদম ভিসি চত্বর পর্যন্ত নিয়ে যায়। এই অবস্থায় হচ্ছে সবাই আমাকে বলে যে হলে চলে যাও, কিন্তু আমার আসলে মন মানতেছিল না। তখন জানতে পারি যে সবাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। তখন হচ্ছে হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি আমার এক ভাই, তার মানে তিনি বুয়েটের, মেনলি আমার ডিপার্টমেন্টের ভাইয়ের ফ্রেন্ড, তার হাত পুরো একদম
গুঁড়া গুঁড়া করে ফেলা হয়েছে মেরে। সে হচ্ছে মেয়েদেরকে প্রোটেক্ট করতে গিয়েছিল। তো ওই টাইমে হচ্ছে সে মেয়েদের উপর এরকম করে থাকার কারণে তার পুরো হাত একদম ভাঙা। তখন ওই ভাইয়ের সাথেই আমি ছিলাম, আরও অনেকের সাথে দেখা হয় সেখানে। কয়েকজন ডক্টর আপু তারা হচ্ছে আমাদেরকে খাবার দাবার দিচ্ছিল, কারণ আমরা সারাদিন না খাওয়ার মধ্যে এই অবস্থা। তো ওখান থেকে সারাটা দিন পরে হচ্ছে বাড়ি গেলাম। তো সেদিন আর কি মানে খুব বেশি রাগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, হয় আজকে না হলে কোনো দিনই না, এদের পতন হবেই হবে, এই টাইপের একটা পোস্ট দিই। তো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার আম্মুকে হচ্ছে আমার বোন দেখায় যে আপু মনে হয় ইনজিওর্ড, তুমি একটু খবর নাও। কারণ আম্মু তো খুবই টেনশনে, কারণ আমরা পলিটিক্যাল ফ্যামিলি না। আম্মু মানে আমি বাড়ির সবার বড় এবং সবার প্রত্যাশা যে আমি বিসিএস ক্যাডার হব। তো এরকম একটা জায়গা থেকে আম্মু খুবই ভয় পেয়ে আমাকে হচ্ছে বারবার কল দিতে থাকে, আর বের হবে না, এই টাইপের একটা রেস্ট্রিকশন দেওয়া শুরু করে। তারপরে হচ্ছে পরের দিন তখন হচ্ছে আমি বাড়ি চলে আসি সন্ধ্যার পরে। তখন আমরা হসপিটাল থেকেও বের হতে পারছিলাম না, হসপিটালও দফায় দফায় আসলে হামলা করা হচ্ছিল। সন্ধ্যার পরে হচ্ছে আমাকে আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাই তিনি বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তখন বাসায় আসি। বাসায় আসার পরে 16 তারিখ যখন আবু সাইদ ভাই মারা গেলেন, তখন কিন্তু আমি ইনজিউর্ড, মোটামুটি বেশ পুরো শরীর ব্যথা। তো ওই টাইমেই হচ্ছে মানে আমি ধরে রাখতে পারি নাই যে একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়। মানে হতে পারে তোমরা হামলা করতেছো সবকিছু ঠিক আছে, কিন্তু একটা মানুষকে কিভাবে মানুষ মেরে ফেলে এটা নিতেই পারি নাই। তারপরে হচ্ছে আমরা হলের সবাই মিলে হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে পাশেই মৈত্রী হলের। তো আমি হচ্ছে ওখানে চলে যাই, শহীদ মিনারে প্রথমে যাওয়ার জন্য বের হই, কিন্তু তখন আবার ঘোষণা আসে যে এখানে ছাত্রলীগ সব জায়গায় হামলার প্রস্তুতি নিয়েছে, মেয়েরা যাতে না আসে, তারা যাতে হলগুলোতে প্রোটেস্ট করে। তখন আমরা হলে হচ্ছে মোমবাতি প্রজ্বলন, তারপরে স্লোগান দেওয়া, এই হল সেন্ট্রিক ব্যাপারগুলো হচ্ছিল। তো তারপরও আমি হলে চলে গিয়েছি এবং এটাও আমি পোস্ট করি। তারপর আম্মু খুবই রাগারাগি যে তোমাকে কেন যেতে হবে। তো 17 তারিখ এরপর আমাকে বলা হয় যে আমি যাতে আমার ভাইয়ের বাসা উত্তরায়, সেখানে যাতে আমি চলে যাই, কিন্তু আমি আর যাইনি। আমি হচ্ছে ওই বাসাতেই ছিলাম। আমার প্ল্যান ছিল যে এখানেই থাকবো, এখান থেকে আন্দোলন পুরোটা চালিয়ে যাব। তারপর হচ্ছে 17 তারিখ যখন হচ্ছে কফিন মিছিল হলো আমাদের, সেই কফিন মিছিলে কিন্তু তখন পুরো জায়গা মানে ইউনিভার্সিটির যে গেটগুলা, যারা হলের মধ্যে আছে তারা ওই জায়গায় আসতে পেরেছিল, কিন্তু বাইরে থেকে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো যেহেতু আমি হয়ে ঢুকতে চাচ্ছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তখন আবার হলটাও বন্ধ করে দেওয়া হয়। তখন হলে সব কিছু যখন বন্ধ করে দেওয়া, হলের মেয়েরাও এসে আমাদের বাসাতেই উঠে, কারণ ওখানে ফ্রেন্ডরা ছিল এরকম। তো সেদিন হচ্ছে পলাশি দিয়ে আমরা যাওয়ার প্ল্যান করি, যে আমাদেরকে যেহেতু বিভিন্ন জায়গা দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা পলাশি দিয়ে হচ্ছে ইতে ঢুকবো, এটা আমাদের প্ল্যান ছিল। কিন্তু তখন হচ্ছে সাথে সাথে নেটটা অফ করে দেয়। নেট অফ মানে অন্যান্য অঞ্চলে তো অনেক পরে গেল, কিন্তু আমাদের অঞ্চলে একদম বিকাল থেকেই নেটওয়ার্ক চলে গেল। নেটওয়ার্ক যাওয়ার আগে মোটামুটি আমি অনেক কিছুই ভিডিও করেছি যে পুলিশ গুলাগুলি করছে, ঢুকতে দিচ্ছে না, এই ব্যাপারগুলো। নেটওয়ার্ক চলে যাওয়ার পরে আমি মোটামুটি কাট অফ হয়ে যাই। তো কাট অফ হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, আমাদের এই যে সায়েন্স ল্যাব, তারপরে হচ্ছে নীলক্ষেত মোড়, এই জায়গাগুলো দফায় দফায় সংঘর্ষ হতো এবং খুব ছোট ছোট বাচ্চারা আমি দেখতাম যে আন্দোলন করছে। তখন প্রায় সময় দেখা যেত আমি যে বাড়ি থেকে দৌড় মেরে হচ্ছে ওদের সাথে চলে গেছি, বাসায় যে জামায় পড়ে যাচ্ছি আমি ওদের সাথে দৌড় মেরে আন্দোলনে চলে যাচ্ছি। পুলিশ আসতেছে, বিজিবি গেটে হচ্ছে, তখন বিজিবির যে বিজিবি 3 নম্বর গেটের পাশে তো আমাদের হলটা, তো আমি ওখানেই থাকতাম। তো আমি প্রায় সময় দেখতাম যে হেলিকপ্টার আসছে এবং এসে যেতে যেতে বিভিন্ন জায়গায় টিয়ার শেল সাউন্ড ফেলে ফেলে যাচ্ছে। তারপরে একদিন এরকম হয় যে আমাদের এলাকার মধ্যে পুলিশ চলে আসে, আমাদের বাসার সামনে চলে আসে। তখন সব বাসা একদম একেবারে সবাই লাইট অফ করে দেয় যাতে সেখানেই না হয়। তো আমি যেটা করেছিলাম, আমি ছাদের উপর গিয়ে ওদের কয়েকজনকে ঢিল মেরেছি। এটা জানার পর আমার রুমের আপুরা এত বেশি ভয় পায় যে যদি এখন বাসায় এসে কিছু করে, এই ভয়ে তারা মানে সবাই একে একে বাসা ছেড়ে চলে যাবে, তারা থাকবে না, অথবা আমি চলে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো মোটামুটি সবাই চলে যাওয়ার পরেও আমরা 3 জন ছিলাম, চেষ্টা করেছি যে আন্দোলন যতদিন আন্দোলন হলো চালিয়ে যাওয়ার। ওই সময় আমাদের এলাকায় যে যতগুলো মেসে ছেলেমেয়েরা ছিল, প্রত্যেকটা মেসে গিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে তাদের উপর হামলা করা হয়, এটা একটা ভয় ছিল। এর মধ্যে আবার আমার ডিপার্টমেন্টের এক ভাইকে অ্যারেস্ট করা হয়। তখন আমার ডিপার্টমেন্টের টিচাররা অনেকে আছে আওয়ামীপন্থী, কিন্তু তারা মোটামুটি খবর নিয়েছে যে আমি সুস্থ আছি কিনা, আছি কিনা, এটা করার চেষ্টা করেছে, কারণ ডিপার্টমেন্টের সেন্ট্রিকিটগুলোতে হয়। তো এখন যখন তারা বিভিন্ন অ্যাকশন নিচ্ছিল না, তখন কিন্তু আমরা এক ধরনের প্রোটেস্ট তৈরি করি, মানে টিচারদের বিরুদ্ধে যেটা হয়, এবং এটা করতে গিয়ে আমি অনেকের চক্ষুশূলের কারণও হই। তো এর মধ্যে আম্মুকে অনেকে কল দিয়ে অনেক টাইপের থ্রেট দেয়, হ্যাঁ, যে আমাকে অ্যারেস্ট করা হবে বা এই টাইপের। তখন আম্মু বলেছে তুমি বাসায় চলে আসো।
তখন বাধ্য হয়ে এক প্রকার আমি যেই বাসাতে গিয়েছি সেই বাসাতেও ওরা মোটামুটি বিব্রত যে আমি ওই বাসায় গেলাম। তখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে এক টাইপের হচ্ছে ভয় কাজ করতো। তার মধ্যে হচ্ছে আমার মোটামুটি সবগুলো ফেসবুক পোস্ট, মানে ইন্টারনেট যাওয়ার আগে আমার 2টা পোস্ট মোটামুটি ভাইরাল ছিল। তো এগুলো সেন্ট্রিক আর কি এক ধরনের ভয় ছিল সবার মধ্যে। এরপর হচ্ছে বাড়ি যাই, বাড়ি গিয়েও যেটা হয়েছে আমরা হচ্ছে একটা কমিটি তৈরি করি, সেন্ট্রাল যে সমন্বয়ক আসিফ মাহমুদ সে এবং আমাদের এলাকার কিছু আমরা ঢাবি স্টুডেন্ট নিয়ে আমরা একটা কমিটি করি যে আমরা এখানে আন্দোলন করে তুলবো। তো এটার পরে আমাদের এলাকায় যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আন্দোলন করছে এবং বাসায় আছে তাদের সবার নাম তালিকা হচ্ছে ওসির কাছে দিয়ে দেওয়া হয়, যে এদের যাতে নজরে নজরে রাখা হয়। এবং ওখানে আবার আমাদের যেহেতু এলাকার মধ্যে গ্রামের মধ্যে সব থাকে না, গোপন থাকে না, তো আমার আম্মুর কানে চলে আসছে। এরপরে আম্মু এত ভয় পেত যে বাসার সামনে দিয়ে একটা মোটরসাইকেল গেলেও আম্মু খুব ভয় পেত এবং আমাকে কিছুতেই বের হতে দিবে না। তার মধ্যে আমি সিদ্ধান্ত নিই যে আমি কক্সবাজার চলে যাব, কারণ বাড়ি মানে আমার বাড়ি হচ্ছে মহেশখালী, তো আমার আব্বু থাকে হচ্ছে আবার কক্সবাজার, আব্বুর ওখানে দোকান। তো আমি চিন্তা করলাম যে আব্বুর কাছে চলে যাব, আব্বু এত বাধা টাতা দিবে না। তো 5 তারিখ হচ্ছে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আর মহেশখালী থাকবো না, আমি কক্সবাজার চলে যাব। আব্বু হচ্ছে এই যে আন্দোলন হচ্ছে বা এগুলোর সাথে আব্বু খুব কানেক্টেড আর কি। আম্মু তো ভয় পায় কিন্তু আব্বু এসবের সাথে খুব কানেক্টেড বা এসব ফিল করতে পারে। ইভেন আমার আব্বু হচ্ছে 17 তারিখ যখন গোলাগুলি হচ্ছিল তখন আব্বু আমাকে ইনফরমেশন দিচ্ছিল যে এখানে এটা হচ্ছে, ওখানে এটা হচ্ছে, এখানে গোলাগুলি হচ্ছে। এই টাইপের আব্বুর সাথে আমার একটা আন্দোলন নিয়ে অনেক আলাপ আলোচনা হতো। তো ওই জন্য আমি আবার আমার ছোট বোন যে সে হচ্ছে তখন সরকারি কলেজে পড়ে, এর মধ্যে হচ্ছে আম্মুর ব্যাগে অনেক ঢিল পাটকেল পাইছে, ও যে আন্দোলনে গিয়ে ঢিল পাটকেল মারামারি করছে ছাত্রলীগের সাথে। আম্মু একরকম ভয়ের মধ্যে ছিল যে মেয়েগুলো সব এই অবস্থা। তো পরে সেদিন সকালবেলা যাওয়ার জন্য তখন হচ্ছে ওই বোট চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। ওই বোট চলাচল যখন বন্ধ তখন হচ্ছে আমি যাবো, এর মধ্যেই হচ্ছে আমার ছোট বোন এসে বলে যে আপনি তোমাকে অনেকেই কল দিচ্ছে, মনে হয় নেটওয়ার্ক আসছে দেখো। দেখার পরে দেখি যে তখন কিন্তু নেটওয়ার্ক চলে গিয়েছিল 5ই আগস্ট। যাওয়ার পর দেখি যে অনেকেই কল দিচ্ছে যে হাসিনা তো চলে গেল। আমি আসলে অনেকক্ষণ বিশ্বাস করতে পারতেছিলাম না যে কি বলে। তাড়াতাড়ি করে ঢুকে দেখি যে আসলেই চলে গেল। তখন দেখি যে আব্বু কল দিচ্ছে অনেকগুলা, আব্বু কল দিয়ে সে কি কান্না যে আব্বু আমাকে বলে ঈদ মুবারক, আমি আব্বুকে বলি ঈদ মুবারক। তারপর আমার বোন দেখি যে সিজদা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এরপর হচ্ছে আবার কক্সবাজারেই আমি আবার 5 তারিখেই কক্সবাজার চলে যাই, গিয়ে ওখানে হচ্ছে অনেকগুলো কাজ যেগুলো 5ই আগস্টের পরেও তো আসলে পরিস্থিতি ভালো ছিল না, যেমন মন্দিরে হামলা, আরো অনেক মানে ইন্টেন্স পরিস্থিতি ছিল। তো ওগুলোতে মোটামুটি কিছু কাজ করার সুযোগ হয়েছিল। তো এই যে জুলাইকে ধারণ করা বা এই জুলাইকে অর্থবহ করার জন্য আমরা দেখেছি যে শহীদ শরীফ ওসমান হাদি উনি কথা বলতেন এবং অর্গানাইজড করতেন, এবং উনি যে অবদানটা রেখেছেন খুবই অল্প দিনে, এখন তো উনি নাই। তো সেক্ষেত্রে এই শূন্যতাটা আসলে কিভাবে পূরণ হবে? শূন্যতা আসলে কেউ কারো শূন্যতা পূরণ করতে পারে না কখনো, এবং মানুষ যেভাবে প্রত্যাশা করে আরেকজন শহীদ ওসমান হাদি হবে, এটা কেউ অন্য কারোর মতো হতে পারে না। যে তার স্বমহিমায় যে বৈশিষ্ট্য সেটা নিয়ে অনন্য হয়। এবং শহীদ ওসমান হাদির কিন্তু শহীদের যে চারদিকে যে অরা থাকে, সে যেভাবে সবাইকে মাতিয়ে রাখতো, গুড ফিল দিত, মানে সে যে শহীদদের যে একটা জীবন ধারণ কেমন হয় সেটা আসলে আমরা চাক্ষুষ দেখেছি এক প্রকার। সেখান থেকে আমরা বলতে পারি যে এরকম আসলে কারোর পক্ষে হওয়া সম্ভব না। কেউ যতই বলুক যে হাদি হবো, এটা পসিবল না। সেই জায়গা থেকে তার যে শূন্যতা, এই শূন্যতা আসলে কখনোই পূরণ হবে না। আমাদের যেটুকু করার আছে সেটা হলো সে যে পথ দেখিয়ে গিয়েছে, সে যে আদর্শ রেখে গিয়েছে, সেই আদর্শকে লালন করা এবং যে অসমাপ্ত কাজগুলো তার আছে সেগুলো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটুকু জারি রাখা। সেটাতে কতখানি সফল হব কতখানি বিফল হব সেটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যখন শহীদ ওসমান হাদির সাথে আমি কাজ করতে আসি, তার আগে আমার জীবন এক ধরনের ছিল। আমরা এতদিন কাজ করার পর আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। কালচারাল সেন্টার দাঁড় করালাম, সেটার মধ্যেও কত ঝড়ঝাপটা, সবকিছু মিলিয়ে এখন যে জীবনে আছি, এই জীবনে আসলে এমন কিছু নাই যেটা মানে কম্প্রোমাইজ করতে করতে এই জায়গায় আসা। তো এখানে কোনো পিছু টান বা কোনো কিছুর জন্য যে ছেড়ে চলে যাব, এ ধরনের কোনো ঘটনা নাই। তো আসলে শরীফ ওসমান হাদি যে কালচারাল সেন্টারটা তৈরি করেছিলেন বা আপনারা সেটার দায়িত্বে ছিলেন, তো আপনারা তো এখন দায়িত্বটা ছেড়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে সেটা কালচারাল সেন্টারের যাত্রা বা সেটা কি একটু দমে যাবে কিনা বা কোনোটা স্লোথ হবে কিনা? কালচারাল সেন্টার তো আসলে একটা প্রতিষ্ঠান, কিন্তু এটার যে আইডিয়াটা বা এটার যে একটা
ধারাবাহিকতা, সেটা তো আসলে চালিয়ে নিয়ে যায় মানুষগুলোই। তো আমরা শহীদ ওসমান হাদিকেও সেন্টারে রেখে চলে যাচ্ছি না, আমরা এই আদর্শটাকেও সেখানে রেখে চলে যাচ্ছি না। সেই আদর্শটা শহীদ ওসমান হাদির আদর্শ, শহীদ ওসমান হাদির স্মৃতি সবকিছুই আমরা আমাদের সাথে করেই আমরা যেখানেই যাই, যেই কাজই করি সেখানে নিয়ে যাব, সেই কাজগুলো জারি রাখবো। তো এই ক্ষেত্রে বলা যায় যে আসলে সেই সংগ্রাম আসলে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং এই জায়গাটা ছাড়তেছি যাতে আমরা আরো বেশি উদ্যম নিয়ে কাজ করতে পারি, এটুকুই। এই যে জুলাই বিপ্লব হলো, তো এই জুলাইয়ের স্পিরিটটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, আপনি কি মনে করেন? জুলাই স্পিরিটটা আসলে কাউকে জোর করে ধরে রাখানো যাবে না, তবে যে ব্যাপারটা করতে হবে, যখন একটা ফলস একটা নেগেটিভ ছড়ায়, সেই নেগেটিভটাকে অবশ্যই ডিবাঙ্ক করতে হবে। তো কে কতখানি জুলাইকে ধারণ করবে, যেমন আমাকে এসে যদি কেউ একটা জুলাইয়ের বিরুদ্ধে বলে, আমি এটা কখনোই বিশ্বাস করব না। যখন একটা মেটিকুলাস ডিজাইনের কথা বলবো, আমি এটা বিশ্বাস করব না। কিন্তু যারা জুলাই দেখেনি, কিন্তু জুলাইয়ের প্রতি যার একটু সিম্পেথি ছিল, এমপ্যাথি ছিল, তাকে যখন গিয়ে আপনি এটা বলবেন, তার কাছ থেকে হয়তো এটা সরে যেতে পারে, তার যে সফটনেস, সিম্পেথি, এমপ্যাথি, এটা সরে যেতে পারে। তো সেই জায়গায় আসলে জুলাইয়ের স্পিরিট নিয়ে কাজ করার আছে। যেভাবে আওয়ামী লীগ যেভাবে আসলে ৭১কে হচ্ছে যেভাবে সব জায়গায় একদম স্ট্যাবলিশ করেছে এবং নিজেদের বলে স্ট্যাবলিশ করেছে, জুলাই নিয়ে যাতে কেউ এটা করতে না পারে। জুলাই যেভাবে এখন শুধু একটা ঘরানার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, যারা যারা জুলাইয়ে ছিল সবাইকেই অ্যাকনলেজ করে, যার যতটুকু অবদান, যার যতটুকু এখানে কন্ট্রিবিউশন আছে, সেটাকে অ্যাকনলেজ করা এবং সেটাকে ইতিহাসে স্ট্যাবলিশ করে যাওয়াটা মূলত আমাদের কাজ। যেভাবে ৭১-এর ইতিহাসকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে, সেভাবে যাতে জুলাইয়ের ইতিহাস, যে জুলাইয়ের যে লোকগুলো ছিল তাদের দ্বারাই যাতে লেখা হয়, সব ঘরানার মানুষ দিয়েই যাতে লেখা হয়, এবং এই ইতিহাসে যাতে সবার যে হিস্সা সেটা বুঝিয়ে দেওয়া হয়, সেটা মেইনলি আমাদের কনসার্নের জায়গা। এবং জুলাই নিয়ে প্রচুর কাজ হওয়া দরকার, গান হওয়া দরকার, কবিতা হওয়া দরকার, বই হওয়া দরকার, একাডেমিক কাজ হওয়া দরকার। এবং একই সাথে আরও যে ব্যাপারটা দরকার, আমি একাডেমিক কাজ, গান, কবিতা সব কিছু করবো হচ্ছে একটা শ্রেণীর মানুষের জন্য, কিন্তু আরও একটা শ্রেণীর মানুষ আছে যারা আসলে সেভাবে জানে না যে জুলাই কি হলো। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সে যখন একটা এআই ভিডিও দেখে, সে হচ্ছে জুলাইয়ের একজন যে সম্মুখ সারির মুখ, তাকে কিন্তু ঠিকই ভুল বুঝে। বা যখন আওয়ামী লীগ যখন এটা তার কানে সারাক্ষণ বলতে থাকে যে এটা মেটিকুলাস ডিজাইন, তার মনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে এটা আসলে মেটিকুলাস ডিজাইন কিনা। সেই মানুষগুলোর জন্য তারা যে অ্যাপ্রোচে বা তারা যে টাইপের জিনিস দেখতে অভ্যস্ত, সেই টাইপের কাজগুলো দিয়ে আসলে তাদের মধ্যে সত্যটা তুলে ধরা দরকার। যেটা হচ্ছে আওয়ামী লীগ নেগেটিভ ওয়েতে ইউজ করতেছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, সেই ওয়েতেই আমরা পজিটিভিটি ছড়াতে পারি কিনা, এটা আমাদের ভেবে দেখার জায়গা আছে। জি, আরেকটা খুবই ব্যক্তিগত প্রশ্ন, আপনি এখন তো মিডিয়া ফেস হয়েছেন সকল জায়গায়, বা আপনাকে সবাই চিনে, তো আপনার কেরিয়ার নিয়ে আপনি কি চিন্তা করছেন, বা কেরিয়ার ডিজাইনটা আপনি কিভাবে করেছেন? আচ্ছা, জুলাইয়ের আগে আমার পরিবার ভাবতো যে আমি বিসিএস ক্যাডার হব, তো সেই জায়গা থেকে জুলাইয়ের পরে এটা আসলে আমার মনে হয় যেটা আমার জন্য সুইটেবল না। আমি ব্যক্তিগতভাবে কেরিয়ার নিয়ে আসলে সেভাবে ভাবি না। কেরিয়ার কিসের জন্য? একটা সম্মানের জন্য, কিংবা নিজের রিজিকের জন্য। তো আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি সম্মান দিয়েছেন, আমি অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা এক জীবনে আসলে আমি কোনো চাকরি করে, সারা জীবন চাকরি করে সততার সাথে করলেও হয়তো পেতাম না। সেই জায়গায় এরকম একটা সংগ্রামে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এবং যে মানুষগুলো এত বেশি ভালোবাসা দিয়ে এই সংগ্রামে, এত কঠিন লড়াইয়ে, আমি জানি যে আমি ব্যক্তিগত জায়গা থেকে জানি যে এই জায়গায় দাঁড়িয়ে থাকা কতখানি কঠিন। সেই জায়গায় যে আমি দাঁড়িয়ে থাকার হিম্মত পাই, সেটা মানুষের ভালোবাসার কারণেই পাই। এবং রিজিকের মালিক তো আল্লাহ। তো সেই জায়গা থেকে আসলে ওইভাবে ভাবি নাই যে স্পেসিফিক আমি এই কাজটাই করব, এত ভালো জায়গায় যাব, কেরিয়ার যাব, এটা ভাবি নাই। আল্লাহ তাআলা অবশ্যই সম্মানজনক একটা রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটা আমার বিশ্বাস। এবং সেটা যে কোনোভাবে হতে পারে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা যে আমি টিচিং প্রফেশনে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এমআইইউ ক্যাম্পাস টিভিকে অনেক মূল্যবান সময় দিয়েছেন। আপনি অনেক ব্যস্ত থাকেন জানি, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত যে এমআইইউ ক্যাম্পাস টিভি, তার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।